নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল ৯টার মতন আজকেও সকাল ৯টায় একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। শরীর ভালো নয়, তবু আপনাদের সঙ্গে দেখা না করতে পারলে, আপনাদের সামনে না আসতে পারলে ভালো লাগে না, তাই আসলাম। আজকের বিষয়বস্তু আপনারা থাম্বনেইলে দেখছেন, সুতরাং আমি নতুন করে তার পুনরাবৃত্তি করছি না। কিন্তু এই ভিডিওতে ঢোকার আগে আপনাদের একটা ছোট অথচ ভালো খবর দেবো। সেটা হলো আগামীকাল 25শে নভেম্বর মঙ্গলবার থেকে আমাদের নতুন একটি চ্যানেল উদ্বোধন হচ্ছে। এই চ্যানেলটায় আপনারা দেখতে পাবেন সমাজের এক শ্রেণীর মানুষ যারা প্রতিনিয়ত জীবন সংগ্রাম করে চলেছেন, সৎপথে কষ্ট করে উপার্জন করে সংসার প্রতিপালন করছেন। আবার একটা অংশের মানুষ যারা একটা সময় প্রচুর লড়াই করেছেন, করে আজকে প্রতিষ্ঠিত হয়েছেন, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছেছেন। তাদের জীবনের জানা অজানা অনেক খবর নিয়েই আমাদের এই চ্যানেল। সেই চ্যানেল আগামীকাল থেকে লঞ্চ হচ্ছে। প্রতিদিন সন্ধ্যে 7:30টায় একটা করে ভিডিও আমরা দেখাতে শুরু করব। আমাদের চ্যানেলের নাম তাহাদের কথা। আবারও বলছি, আমাদের চ্যানেলের নাম তাহাদের কথা। এই নতুন চ্যানেলের লিংক আমরা আমাদের ডেসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা অনুগ্রহ করে একটু নতুন স্বাদ পেতে, নতুন ধরনের ভিডিও দেখতে আপনারা ওই লিঙ্ককে প্রেস করে নতুন চ্যানেলটাতে ওপেন করে আপনারা সেখানে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে দিন, যাতে সর্বাগ্রের সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছয়। আমাদের নিচে দুটো নাম্বার দেওয়া থাকলো, এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। যদি আপনাদেরও পরিচিত এরকম কেউ থাকেন বা আপনারা নিজেরাও যদি এরকম পরিস্থিতির মধ্যে পড়েন, যাদের প্রচার কেউ করে না, যাদের কোনো স্বীকৃতি নেই, তাদেরকেই আমরা তুলে ধরবো আমাদের এই তাহাদের কথা চ্যানেলে। তাই কথা না বাড়িয়ে আপনাদের কাছে বলি, আগামীকাল 25শে নভেম্বর সন্ধ্যে 7:30 থেকে নতুন চ্যানেল লঞ্চ হচ্ছে। প্রতিদিন সন্ধ্যে 7:30টায় একই সময় আপনারা একটি করে ভিডিও দেখতে পাবেন নতুন স্বাদের। চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আর আসুন আজকের বিষয়বস্তুতে আমরা যাই। শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়েছিলেন 2020 সালের ডিসেম্বর মাসে। তার আগে পর্যন্ত উনি তৃণমূল কংগ্রেসের একজন দায়িত্বশীল নেতা ছিলেন, গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, এবং সব থেকে বড় কথা, যে কর্মী সংগঠনের ছদ্মবেশে শাসক দলের যে গণসংগঠন প্রশাসনে সক্রিয়, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, সেই সংগঠনের উনি নেতা ছিলেন। হ্যাঁ, দায়িত্বে ছিলেন, ঠিক। হ্যাঁ, তা সেই সময়ে 2012 সালের 10ই জানুয়ারি পুলিশ কর্মীদের ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়া হলো, যেটা 1923 সাল থেকে তারা পেয়ে এসেছিলেন। তারপরে একের পর এক দপ্তর থেকে ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়া হলো। আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে ট্রেড ইউনিয়ন অধিকারগুলো আমরা অর্জন করেছিলাম, সেগুলো সব কেড়ে নেওয়া হলো এবং এমন একটা নিষ্পেষণ নামিয়ে আনা হলো যে একটা 28শে ফেব্রুয়ারি যখন ধর্মঘট ডাকা হয়েছিল 2012 সালে, তখন ব্রেক অফ সার্ভিসের মতো শাস্তিমূলক ব্যবস্থা পর্যন্ত নামিয়ে এনেছিলেন ধর্মঘট ভাঙতে। তারপরে ধরুন ডিএ, তখন এখন তো 40% ডিএ বকেয়া। তা তখন শুভেন্দু বাবু ওই কর্মচারী সংগঠনের নেতা, তখন 26%, 28%, 30, 37% পর্যন্ত ডিএ বকেয়া। ষষ্ঠ বেতন কমিশনের 4 বছরের বকেয়া টাকা সরকার মেরে দিয়েছেন, বর্ধিত বেতনের বকেয়া। হাউস রেন্ট অ্যালাউন্স 15% থেকে 12% হয়েছে। প্রতিহিংসামূলক বদলি, ডিটেলমেন্ট একেবারে সুনামির কায়দায় প্রতিবাদী কর্মচারীদের উপর প্রয়োগ করা হয়েছে। আমার এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চিফ মিনিস্টার্স অফিস দিয়ে চাওয়ার অপরাধে 3 জন মহিলা অফিসারের শ্লীলতাহানি সহ কুৎসিত অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে। তা তখন শুভেন্দু বাবু
তিনি তো এই শুভেন্দু অধিকারী ছিলেন। তা তিনি কোনোদিনের জন্য প্রতিবাদ করা দূরের কথা, 2016 সালে যখন আমরা মামলা করি, তারপরে 2020 নভেম্বর পর্যন্ত এই শুভেন্দু অধিকারী এবং তার সংগঠন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আমাদের এই মামলাকে সরকার বিরোধী মামলা হিসেবে দেগে দিয়ে কর্মচারীদের কাছে এই আতঙ্ক ছড়িয়েছে যে এই মামলায় যদি কোনো রকম অর্থ সাহায্য কর্মচারীরা করে বা আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখে, তাহলে তারা যেন ব্যাগ গুছিয়ে রাখে, প্রত্যেককে প্রত্যন্ত অঞ্চলে বদলি করে দেওয়া হবে। যার তারা মানে পুরো 2020 মানে নভেম্বর পর্যন্ত এই শুভেন্দু অধিকারীরা এই মামলার সার্বিক বিরোধিতা করে এসছেন এবং মানে একটা এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন যে সাধারণ কর্মচারীরা পর্যন্ত প্রকাশ্যে আমাদের সঙ্গে দূরত্ব বজায় রাখতে বাধ্য হয়েছে। ডিএ দেওয়ার ক্ষেত্রে বিজেপির পলিসিটা কি? কেন্দ্রীয় সরকার কোভিডের নাম করে 3 কিস্তি ডিএর টাকা থেকে কেন্দ্রীয় কর্মচারীদের বঞ্চিত করেছে। সারা ভারতবর্ষে কখনো এই ঘটনা ঘটেনি। ওই মুখপাত্র বাবু কি বলতে পারবেন যে এটা অন্যায়, এটা ঠিক নয়? কিংবা ত্রিপুরায় ধরুন আমরা 18% ডিএ পাচ্ছি, তৃণমূল সরকার 18% ডিএ দিচ্ছে আমাদের ডিএ প্রাপ্য হচ্ছে 58%। কেন্দ্রীয় সরকার এবং প্রায় সমস্ত রাজ্য সরকারি কর্মচারী তারা 58% হারে ডিএ পাচ্ছেন, আমরা 18%। কিন্তু ত্রিপুরা বিজেপি শাসিত রাজ্য, সেখানেও তো 33% ডিএ, অর্থাৎ তারাও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দিচ্ছেন না। তার মানে যেটা দাঁড়ালো যে বঞ্চনাটা, প্রতারণাটা, কর্মচারীদের প্রতি বিশ্বাসঘাতকতাটা তৃণমূল সরকারও করছে, বিজেপি সরকারও করছে। মাত্রায় পার্থক্য। এরা 18% দিচ্ছে, ওরা 33% দিচ্ছে। এবার একটি উদাহরণ আপনাকে দিই। 2004 সালে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, আর হচ্ছেন আমাদের মমতা ব্যানার্জি হচ্ছে দপ্তরহীন মন্ত্রী, ওই সরকারের শরিক হচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা কর্মচারীদের একটা চরম সর্বনাশ করেছিলেন। সারা ভারতবর্ষে কেন্দ্র এবং 7টা বাজে সমস্ত রাজ্য সরকারের কর্মচারীদের কাছে এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে যে তাদের কাছ থেকে পুরনো পেনশন স্কিমটা কেড়ে নেওয়া হয়েছে, নতুন পেনশন স্কিম দেয়া হয়েছে। পুরনো পেনশন স্কিমে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পেনশন হিসেবে মাসের শেষে পাই, আমরা সংসার চালানোর জন্য একটা বাজেট করতে পারি। আর এই নতুন পেনশন স্কিমে পেনশন খাতের টাকাটা ওই বেসরকারি ট্রাস্টিদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। তারা শেয়ার মার্কেটে খাটিয়ে লাভ হলে পেনশন আছে, লস হলে, ক্ষতি হলে পেনশন নেই। এটা চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে কর্মচারী বিরোধী একটা নীতি। তারপরে অটল বিহারী বাজপেয়ী সরকার গেছে, প্রথম এবং দ্বিতীয় ইউপিএ সরকার এসছে, তারপরে নরেন্দ্র মোদীজির সরকার এসছে। কেউ কি এই সর্বনাশা পেনশন প্রকল্পটাকে বন্ধ করে পুরাতন পেনশন প্রকল্পে আমাদের এগিয়ে নিয়ে গেছেন? আপনি খোঁজ নিলে জানবেন, পঞ্চায়েতের একটা ট্যাক্স কালেক্টর 600 টাকা মাইনে পায়, মিড ডে মিল ওয়ার্কার 1666 টাকা বেতন পায়, জীবিকা সেবকরা পঞ্চায়েতের 8 বছর ধরে কোনো বেতন পাচ্ছে না। 500 থেকে 600 থেকে 2000, 4000, 6000, 8000, সর্বোচ্চ 10,000 টাকা দিয়ে হরেক নামে চুক্তি শ্রমিক দিয়ে একেবারে কৃতদাস মালিকের ঢঙে রাজ্য সরকার সরকারি কাজ করিয়ে নিচ্ছেন। তাদের কোনো ভবিষ্যৎ নেই, তাদের কোনো সামাজিক ন্যায় নেই, তাদের কোনো সামাজিক সুরক্ষা নেই, তাদের কোনো পেনশন নেই, ছুটি নেই, মেডিকেল নেই।